প্রযুক্তি সেবা এবং পণ্য রফতানিতে গুরুত্ব দিচ্ছে সরকার, জানিয়েছেন মন্ত্রী। শীর্ষ 10 ডিজিটাল ইকোনমিতে পৌঁছাতে চায় বাংলাদেশ। ট্যানারি শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ শিল্পমন্ত্রীর। কয়েক বছরের মধ্যে দূর হবে সিইটিপির বেহাল দশা। কোরবানির পশুর হাটের প্রস্তুতি, মেহেরপুরে জমে উঠেছে ব্যাপারীদের কেনাকাটা। রাজধানীতে খেলার মাঠ ইজারা দেওয়ার সমালোচনা। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। প্রযুক্তি পণ্য এবং সেবা রফতানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীতে এক সেমিনারে এমন কথা জানিয়েছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন যে শীর্ষ 10 ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস উপলক্ষে সকালে বিটিআরসি মিলনায়তনে সেমিনারের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রযুক্তিকে শুধু ব্যবহারের জন্য নয়, সেবা প্রদান এবং উৎপাদনের কাজে লাগানো হবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। বলেন, প্রযুক্তিপণ্য উৎপাদন এবং রপ্তানিতে অবস্থান গড়তে চায় বাংলাদেশ। বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নয়, বরং প্রযুক্তি উৎপাদনকারী, রপ্তানিকারক এবং উদ্ভাবনী সমাধানদাতা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। মেড ইন বাংলাদেশ, অ্যাসেম্বল ইন বাংলাদেশ, সার্ভিসড ইন বাংলাদেশ, এর ধারণা কেবল স্লোগান নয়, এটা আমাদের উৎপাদন সক্ষমতা, স্থানীয় উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় প্রবেশের রূপরেখা। টেলিযোগাযোগ খাত নিয়ে বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর টেলিকম ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। জানান, এক দশকের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। আগামী 5 বছরের মধ্যে বিশ্বের শীর্ষ 20 ডিজিটাল ইকোনমির দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এছাড়া আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10-এ আনার জন্য কাজ শুরু হয়েছে। আমরা জানি এই যাত্রা খুব সহজ নয়, বেশ কঠিন, তবে অসম্ভব নয়। সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়ন জরুরি। উপদেষ্টা জানান, 2 বছরের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল আইডি এবং ডিজিটাল ওয়ালেট চালু করা হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নানামুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে টেলিকম খাত। উচ্চ কর হার, দীর্ঘমেয়াদী নীতিমালার অভাব এই শিল্পে প্রভাব ফেলেছে। বিনিয়োগেও দেখা গেছে এক ধরনের মন্দাভাব। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বিদেশি বিনিয়োগ নেই। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম নীতিমালার কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন দেশি উদ্যোক্তারাও। এই পরিস্থিতিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ এবং তথ্য সংগ্রহ দিবস। আগামী 5 বছরের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে বিপুল কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে সরকার। এজন্য দরকার টেকসই তথ্য প্রযুক্তি খাত, যার ভিত মজবুত করবে টেলিযোগাযোগ সেবা। গত 2 দশকের বেশি সময় ধরে এ খাতের বিনিয়োগে চলছে মন্দাভাব, দেখা মেলেনি বিদেশি বিনিয়োগে। বিষয়টি রাজস্ব বোর্ডকেও জানিয়েছে মোবাইল অপারেটররা। এফডিআই ইনক্রিজ করতে চান। গত 30 বছরে আমাদের টেলিকম সেক্টরে কিন্তু কোনো এফডিআই ওইভাবে আসেনি স্যার, মানে ওইভাবে না বললে মানে কোনোভাবেই আসেনি। বিনিয়োগ মন্দার জন্য দীর্ঘ সময় ধরে টেলিকম খাতে বহাল রাখা উচ্চ কর হার এবং সহায়ক নীতি কাঠামোর অভাবকে দুষছেন মোবাইল অপারেটররা। হায়ার ট্যাক্সেশনের কারণে ইনভেস্টমেন্টের রেট অফ রিটার্ন যেটা হচ্ছে সেটা অনেক কম, যার কারণে এখানে কোনো ইনসেন্টিভ নাই। সো আমি একজন ফরেন ইনভেস্টর যে এখানে টাকা পাঠাবে, সেই টাকার যদি রেট অফ রিটার্নটা আপনার নর্মাল ব্যাংক ইন্টারেস্টের চেয়ে অনেক কম হয়, তাহলে সেটা কিন্তু ইনসেন্টিভ হিসেবে কাজ করবে না। এবং এর কারণে আমরা দেখছি যে ইনভেস্টমেন্টের অ্যাট্রাকশনটা কমে গেছে। টেলিযোগাযোগ খাতে সবচেয়ে বেশি লাইসেন্সধারী আছে আইএসপি শিল্পে, প্রায় 2500-এর বেশি। অভিযোগ উঠেছে, লাইসেন্সিং নীতিমালায় ঘন ঘন পরিবর্তনের ফলে এ খাতের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে। তো 2021 সালের ডিসেম্বর কিংবা জানুয়ারি 2022-এ আমরা আমাদের লাইসেন্সের নীতিমালা অনুযায়ী আমাদের লাইসেন্সগুলি চেঞ্জ করলাম। তো
তা 4 বছর পরে যদি আবার পরিবর্তন করতে হয় এবং আবার যদি আপগ্রেডেশন ডাউনগ্রেডেশন হয় সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টগুলি সিকিউর থাকে না। অন্তর্বর্তী সরকারের সময় নেয়া টেলিকম অ্যান্ড লাইসেন্সিং পলিসি দেশি বিনিয়োগকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। কিছু জিনিস লাইসেন্সিং আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেটা খুব যৌক্তিকভাবে করা হয়েছে, সবগুলো লাইসেন্সের দরকার নেই, এটাও সত্যি। আবার সেই সঙ্গে পলিসি এটাও মাথায় রাখা উচিত যে এই জায়গাগুলোতে যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই অবকাঠামোগুলো যাতে কাজে লাগে, এক্ষেত্রে যে আমাদের এমপ্লয়মেন্টের যে সুযোগ তৈরি হয়েছে, এই মানুষগুলো যেন বেকার না হয়ে পড়ে, তাদেরকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেইগুলো আসলে যারা পলিসি প্রণয়ন করবেন তাদেরকে আসলে চিন্তাভাবনা রাখা উচিত। বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশি উদ্যোক্তাদের সুরক্ষা দিতে টেলিকম অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাভারের ট্যানারি শিল্পে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি প্রণোদনার অর্থ খুব দ্রুত ছাড় করার আহ্বান জানিয়েছেন তিনি। চামড়া শিল্প বিষয়ক টাস্কফোর্সের সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন শিল্পমন্ত্রী। জানিয়েছেন এই খাতে ব্যবসার পরিধি $12 বিলিয়ন উন্নীত করা সম্ভব। শিল্পমন্ত্রী আরও বলেছেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির বেহাল দশা দূর করতে সময় লাগবে আরও কয়েক বছর। সিইটিপি আধুনিকায়ন হলে বিদেশি বিনিয়োগ আসবে। তিনি জানিয়েছেন, শিল্প উন্নয়নে যারা ভালো করবে তাদের প্রণোদনা দেবে সরকার। এদিকে পরিবেশ রক্ষায় জোর দিয়েছেন পরিবেশ মন্ত্রীও। তিনি বলেছেন, এ বিষয়ে ট্যানারি মালিকদের সচেতন থাকতে হবে। 156টি ট্যানারির মধ্যে 100টি পরিবেশ ছাড়পত্র পেয়েছে। একটু আগে আমার এমডিজেডি আছে 15 মেগাওয়াট ভিতরে কমপ্লেক্সের, এটা যেন চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল আগামী দিনে। এত রেজিলিয়েন্ট এই দেশের মানুষ, আর এত সম্ভাবনাময় একটা খাত আমরা হাতের ফাঁক দিয়ে ছেড়ে দেব, ইনশাল্লাহ এটা হবে না। এলপিজি ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ইতিমধ্যে সরকার। বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ঘন ঘন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। সকালে এলপিজি খাতে সেফটি এবং সিকিউরিটি বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও একথা বলেছেন। এ সময় বক্তারা আরও বলেছেন যে শুধু সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করলেই হবে না, জ্বালানির নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজন দীর্ঘমেয়াদী এবং সমন্বিত উদ্যোগ। বক্তাদের মতে, অসচেতনতা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় বাসাবাড়িতেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই ধরনের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। একই সঙ্গে অটো গ্যাস স্টেশনের লাইসেন্স প্রক্রিয়া আরও সহজ এবং কার্যকর করার আহ্বান জানিয়েছেন এলপিজি অটো গ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। যেহেতু এলপিজির ব্যবহার বাড়তেছে গৃহস্থালিতে, কমার্শিয়াল দোকানপাটে, শিল্পে, এবং যেটা রেটিকুলেটেড বলা হচ্ছে, এটা একদম র্যান্ডম অথবা মাশরুম গ্রোথ হচ্ছে রেটিকুলেটেড সিস্টেমে। যেহেতু লোয়াবের সভাপতিও কমিট করেছেন, নিঃসন্দেহে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। চাকরির ভিসায় বিদেশ যেতে বাধ্যতামূলক বিএমইটি কার্ড, আর এই কার্ড পেতে চরম দুর্ভোগে পড়েছেন লাওসগামী কর্মীরা। সকালে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি অফিসের সামনে অবস্থান নিয়ে ভুক্তভোগীরা জানিয়েছেন যে ভিসা সম্পন্ন হলেও কার্ডের অভাবে বিদেশ যেতে পারছেন না তারা। অনেকে ভিসার মেয়াদও শেষ হওয়ার পথে রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ধার দেনা করে ভিসার জন্য টাকা দিলেও বিএমইটি কার্ড জটিলতায় অনিশ্চয়তায় পড়েছে বিদেশ যাত্রা। খুব দ্রুত কার্ড ইস্যু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। রাজধানীতে কোরবানির পশুর হাটে বসতে এখনো বাকি বেশ কয়েকদিন। এরই মধ্যে বিভিন্ন এলাকাতে চলছে প্রস্তুতি। কোথাও কোথাও পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। নির্ধারিত সময়ের আগেই কার্যক্রম শুরুর পাশাপাশি খেলার মাঠে হাট বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। সিটি কর্পোরেশনের বক্তব্য যে কোনো ইজারাদার শর্ত ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাহমুদুর রহমান জয়ের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী তাসনুর ইসলাম। সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে উঠেছে মাঠের বাতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তালিকায় সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাটের। কার্যক্রম শুরুর নির্ধারিত সময় বাকি থাকলেও এরই মধ্যে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। চলছে বেচাকেনাও। অনেকেই আবার ঘুরে ঘুরে বাজার পর্যবেক্ষণ করছেন, দেখছেন গরু, চলছে দরদাম। এ যেন শুরুর আগেই শুরু।
গত বছর আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিনা হয়েছে আমাদের গরু। এই পালতে পালতে তারপর আমার হাজব্যান্ডের ছাগলের ফার্ম আছে, তার খুব ভালো লাগে গরু ছাগল। আসলাম আর কি দেখতে, পছন্দ হয়েছে এই জন্য। আর্লি কেনার কোনো ইয়া নাই, আসলে দেখতে আসছি, ঘুরতে পছন্দ হয়েছে এই জন্য আর কি নিব। গরু চলে আসছে ওইদিকে, গরু বেচাকেনি হচ্ছে, দেখা যাচ্ছে ওকে গরু আছে। আগে আসছি আপনার রাস্তায় জ্যাম ট্যাম হবে না, গরুটা ভালোভাবে আসবে। এখানে আসে গরু খাস্তানটা সারে, গরুটা খাওয়ালে ভালো লাগে দেখে। রাজধানীর বেশিরভাগ অস্থায়ী হাটেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও বাঁশের কাঠামো, কোথাও বৈদ্যুতিক সংযোগ, আবার কোথাও পশু রাখার জায়গা তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। যেহেতু আমার সময় খুবই কম, আমরা কিছু কাজ জাস্ট এগিয়ে রাখছি। এটা নিয়মের ব্যত্যয় করে না, এটা জনসাধারণ সুবিধার্থে আমরা এই কাজটা করছি। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এটি। এই মহল্লার শিশুদের একমাত্র খেলার জায়গা। বিকেল গড়াতেই নানান বয়সী শিশুরা এখানে মেতে ওঠে খেলাধুলায়। তবে এখন এই খেলাটা বন্ধ, তার কারণ চলছে গরুর হাট তৈরির প্রস্তুতির কাজ। এখন তার গরু উঠবে, এখন তার খেলা যাবে না, তাই আমরা গরু দেখতে আসবো। বন্ধুরা মিলেই খেলি, আমি শুক্র শনি আর হলো মঙ্গলবার খেলি, এছাড়া পড়ার চাপে খেলতে পারি না। প্রতি বছরই আমরা গরু দেখতে আসি, আর এখান থেকে গরু খেলি আমরা প্রতি বছর। খেলার মাঠে হাট বসানোর এরকম চিত্র দেখা গেছে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেওয়া না হলেও সেখানে হাটের প্রস্তুতি সম্পন্ন। দিনটা 24 ঘন্টা আমি এই জায়গায় পর দিতেছি, রাখতেছি। আমার এই জায়গায় কেউই গরু বানতে পারবে না। পুরার জায়গা পাওয়া যাবো না, আসতে আমার খাওয়া লাগবো। আর একটা বাধা পাওয়া যাবো, কাগজ মনে হয় বৃষ্টি হলে কাগজটা নাম। রাস্তাঘাটে গরু একটু দূরে অন্য অন্য বাজারের লোকেরা জোর করে নামানি নাই ব্যবস্থা নেয়। আগের বছরে তো বাজার দর ছিল, তো এবছর আসলে গরুর বাজার কেমন হবে এটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্মুক্ত জায়গার সংকটে থাকা ঢাকায় খেলার মাঠ দখল করে হাট বসানোর সংস্কৃতি দীর্ঘমেয়াদে নগর জীবনের জন্য ক্ষতিকর। রক্ষণাবেক্ষণ মানেই না যে আপনি মাঠ সংক্রান্ত যে আইনটাকে ভায়োলেট করে ভেঙে দিয়ে ইজারা দিচ্ছেন। 2000 সালের যে মাঠ সংরক্ষণ আইন, সেখানে বলা আছে যে আপনি কোনো খেলার মাঠে ইজারা দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি কোন আইনে দিচ্ছেন? দেশে আইনকে তো কর্পোরেশন ভঙ্গ করছে, আর রাষ্ট্রের নজরদারি নাই। যদিও সিটি কর্পোরেশন বলছে বিধি মেনেই চলছে সব কাজ। রাস্তায় কোনো হাট বসবে না। আমরা যে জায়গায় বলেছি সেই জায়গাগুলো, বিশেষ করে মহাসড়ক তো বন্ধ হবেই না, মেন সড়ক বন্ধ হবে না। হয়তো ছোটোখাটো সড়ক বন্ধ হতে পারে, কিন্তু মেন সড়ক বন্ধ করে কোথাও হাট হবে না। ঢাকার 2 সিটি মিলিয়ে এখন পর্যন্ত ইজারা চূড়ান্ত হয়েছে 19টি হাটের। এর মধ্যে উত্তর সিটিতে 10টি আর দক্ষিণ সিটিতে 9টি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের পশুর হাটটিও। গরু আমদানি হলেও ক্রেতা উপস্থিতি কিছুটা কম গেলবারের তুলনায়। এবার পশুর দাম বাড়তে বলছেন সেখানকার ক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন খামারি এবং ব্যবসায়ীরা। আমরা জানি যে এই মেহেরপুরের নিশিরপুর হাটটি এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট ওই এলাকার, এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন এলাকার মানুষরা এসে এই এলাকা থেকে গরু নিতে আসেন মূলত। কিন্তু এই হাটটি এখনো পর্যন্ত পুরোপুরি বেচা বিক্রির জন্য প্রস্তুত নয়, কিন্তু এবং বেচা বিক্রি কিছুটা কম হলেও সেখানে মাঝারি গরু, সেই গরুর চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জের আদার মোকামে চলছে ভোক্তা অধিকারের অভিযান। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে আমরা একটু জেনে নিতে চাই। সুমন, এই অভিযান সম্পর্কে একটু জানাবেন, ঠিক কী ধরনের অসঙ্গতি ভোক্তা অধিকারের কর্মকর্তারা দেখতে পাচ্ছেন, একটু জানাবেন আমাদেরকে। স্মৃতি, কোরবান যত ঘনিয়ে আসছে ততই কিন্তু মশলার বাজার অস্থির হয়ে উঠছে। আমরা এই মুহূর্তে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রয়েছে। এখানে মূলত আদা, পেঁয়াজ এবং রসুনের যে বাজার, প্রথমে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বাজারটি আসলে মনিটরিং করছে, এবং এখানে এসে যে অসঙ্গতিটা আসলে দেখা গিয়েছে সেটি হচ্ছে গত কয়েকদিন আগে, অর্থাৎ 5 থেকে 6 দিন আগে যে আদা বিক্রি হয়েছে কেজি প্রতি 110 থেকে 20 টাকা, সেই
আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 195 টাকা, অর্থাৎ এই যে 4 থেকে 5 দিনের ব্যবধানে প্রায় 40 থেকে 50 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। এটি নিয়ে যেমন ভোক্তাদের কিংবা এখানকার যারা খুচরা বিক্রেতারা রয়েছে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, তেমনি কিন্তু আসলে এই যে হঠাৎ করে এই দাম বৃদ্ধি সেটি কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও আসলে নজরে এসেছে। একই সাথে পেঁয়াজের দামও আসলে কিছুটা বেড়েছে, এমনটি আসলে এখানকার যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন। একই সাথে অন্যান্য যে মশলাগুলো রয়েছে, যেহেতু কোরবান ঘনিয়ে এসেছে সেটি দামও বৃদ্ধি পেয়েছে। যেহেতু অভিযান কেবলমাত্র শুরু হয়েছে, একটি আরদে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসেছেন এবং আদার দাম বৃদ্ধি পাওয়ায়, অর্থাৎ এখানে কারসাজির মাধ্যমে আসলে দাম বৃদ্ধিতে বিক্রি করার অভিযোগে আসলে এই প্রতিষ্ঠানটিকে, অর্থাৎ নিউ মায়ের দোয়া নামের যে স্টোরটি রয়েছে সেখানে আসলে প্রায় 20,000 টাকা জরিমানা করেছে। আপনি দেখছেন ধাপে ধাপে কিন্তু আরো যে মশলার বাজার সহ অন্যান্য মোকামগুলো রয়েছে সেখানেও আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যারা কর্মকর্তারা রয়েছেন তারা যাবেন। খুচরা বিক্রেতারা যেটি আসলে বলছেন যে তারা হঠাৎ করে এসে আজকে সকাল থেকে আসলে বিপাকে পড়েছেন, যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে 40-50 টাকা কেজিতে, ফলে তারা সকাল থেকে ঘুরেও কিন্তু আসলে তারা পণ্য কিনতে পারেনি। তারা বলছেন যে দাম বৃদ্ধিতে তারা যে খুচরা বাজারে বিক্রি করেন তারা যেমন বিক্রি করতে পারবে না, তেমনি কিন্তু আসলে যারা ভোক্তারা রয়েছেন তাদের সাথে তাদের বাকবিতণ্ডার ঘটনা আসলে ঘটে যাবে। ফলে সিন্ডিকেটের যে কারসাজি রয়েছে সেটি এখানকার যারা ভোক্তা এবং খুচরা বিক্রেতারা রয়েছেন তারা দাবি করছে। তেমনি এই সিন্ডিকেট ভাঙতে ভোক্তা অধিকার সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন, তারা যাতে সমন্বিতভাবে আসলে অভিযান চালায় সেটি আসলে এখানকার যারা রয়েছেন তাদের দাবি। স্মৃতি, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।